সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান করব। তৃতীয় অধ্যায়ে আমাদের জন্য রয়েছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি। এখানে চার প্রক্রিয়া বলতে বোঝানো হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ এই অঙ্কগুলোতে আমরা চারটি প্রক্রিয়ার কাজ একসাথে সম্পন্ন করব। তো এগুলোকে অনেক ক্ষেত্রে সরল অঙ্ক বলা হয়ে থাকে। এই অঙ্কগুলো করার জন্য কিছু বিশেষ নিয়ম হলো, প্রথমেই বাম থেকে ডানে হিসেব করি। অর্থাৎ বাম থেকে বলতে সামনের দিক থেকে ধীরে ধীরে ডান দিকে যাব। প্রথমে ভাগ, তারপর গুণ, অর্থাৎ ভাগ, এরপর গুণ, সর্বশেষে যোগ এবং বিয়োগের কাজ করব। এবং বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনী, এরপরে দ্বিতীয় বন্ধনী এবং সর্বশেষ তৃতীয় বন্ধনীর কাজ করব। এবার আমরা অনুশীলনী অংশে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলোর অনুশীলন করব। এক নম্বরে আমাদের বলা হচ্ছে হিসেব করো। এখানে 5টা অঙ্ক দেওয়া আছে। এখানে কিন্তু চার প্রক্রিয়ার কাজ আমাদের করতে হবে। তো এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে কোন চিহ্নটির কাজ আমরা আগে করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে 42 বিয়োগ 15 বন্ধনী রয়েছে, ভাগ 9 যোগ 2। যেহেতু বন্ধনী রয়েছে, আমরা জানি বন্ধনীর কাজটি আগে করতে হয়, তো আমরা বন্ধনীর বিয়োগের কাজটি আগে করে নিলাম। এরপরে ভাগ এবং যোগ, তো আমরা জানি যোগের আগে ভাগের কাজ করতে হয়। ভাগটি করে উত্তর পেলাম 3, সর্বশেষ যোগ করে আমরা উত্তর পাবো 5। তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের ক্রমটা মানতে হবে, অর্থাৎ প্রথমে গুণ ভাগের কাজ, এরপরে আমরা যোগ বিয়োগের কাজ করব। তবে বন্ধনী থাকলে প্রথমেই বন্ধনীর কাজ করতে হবে। 2 নম্বর প্রশ্নে 500 বিয়োগ 125 গুণ 3 যোগ 18 গুণ 6 বন্ধনীর ভেতরে। তো বন্ধনীর কাজ আগে করতে হবে। বন্ধনীর ভেতরে যেহেতু গুণ এবং যোগের কাজ রয়েছে, যোগের আগে কিন্তু গুণের কাজ করতে হবে। গুণ করে আমরা উত্তর দুটি লিখে নিলাম এবং যোগ আমরা পরের ধাপে করব। প্রথমে গুণের কাজগুলো করে নেব। যোগ করে উত্তর পেলাম 483, সর্বশেষ বিয়োগ করে উত্তর পেলাম 17। অর্থাৎ আমরা প্রথমেই বন্ধনীর কাজ করব। বন্ধনীর ভেতরে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে আমরা গুণের কাজটাই আগে করে নিলাম। এরপরে 3 নম্বর প্রশ্নে আমাদের প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে এবং প্রথম বন্ধনীর ভেতরে দুটি গুণ এবং বিয়োগ দেওয়া আছে। প্রথমে আমরা গুণ দুটি করে নিলাম এবং এরপরে বিয়োগের কাজটি করে প্রথম বন্ধনীর কাজটি শেষ করলাম। এবার গুণ 40 বিয়োগ 6, এর ভেতরে দ্বিতীয় বন্ধনী রয়েছে। তো দ্বিতীয় বন্ধনীর কাজ করার জন্য যেহেতু গুণ এবং বিয়োগ রয়েছে, আমরা গুণের কাজটি আগে করে তারপর বিয়োগের কাজটি করে নিলাম। উত্তর পেলাম 34, অর্থাৎ 6 বিয়োগ করে উত্তর পেলাম 36, ভাগ 17, সর্বশেষ 17কে ভাগ করে আমরা উত্তর পেলাম 2। এবার এর পরের অঙ্কটিতে প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী রয়েছে, তবে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ, যোগের কাজটি করে উত্তর পেলাম 95। এবার ভাগ এবং যোগের কাজ করব, যেহেতু এগুলো দ্বিতীয় বন্ধনীর ভেতরে রয়েছে। তবে যোগের আগে ভাগের কাজটি করব। ভাগের কাজ করে 19 দিয়ে 95কে ভাগ করলে উত্তর পাবো 5 এবং সর্বশেষ যোগ করে উত্তর পেলাম 13। এবারে 15 থেকে 13 বিয়োগ করে উত্তর হলো 2। সর্বশেষ অঙ্কটিতে, এখানে এই অঙ্কটি বেশ জটিল। এখানে কিন্তু প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী রয়েছে, তবে আমরা প্রথমেই প্রথম বন্ধনীর কাজটি করব। এখানে দুটি প্রথম বন্ধনী রয়েছে। দুটি প্রথম বন্ধনীতে কিন্তু প্রথমটিতে ভাগ এবং যোগ, দ্বিতীয়টিতে গুণ এবং বিয়োগ রয়েছে। তো আমরা যোগের আগে ভাগের কাজটি করে উত্তর পেলাম 4 7 28 এবং পরের লাইনে যোগ করে উত্তর পাবো 4 এর সাথে 1 যোগ করে 5। অন্য সংখ্যাগুলো আমরা ঠিকঠাক মতো বসিয়ে নিব। এবার অন্য প্রথম বন্ধনীতে 5 7 35 এবং বিয়োগ করে উত্তর পাবো 29, বিয়োগ করে উত্তর পাবো 6। এবারে প্রথম বন্ধনীর কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু করব। 3 নম্বর লাইনে দ্বিতীয় বন্ধনীর কাজ করার জন্য এখানে প্রথমেই রয়েছে গুণ এবং বিয়োগ, শেষে রয়েছে ভাগ। তো গুণ বিয়োগের মধ্যে আমরা গুণের কাজটি আগে করে তারপরে বিয়োগের কাজটি করে উত্তর পেলাম 17 এবং ভাগের কাজটি করে উত্তর পেলাম 2। সর্বশেষ তৃতীয় বন্ধনীর কাজ করার জন্য আমরা 17 থেকে 2কে বিয়োগ করে উত্তর পেলাম 15 এবং সর্বশেষ ভাগটি করে উত্তর হলো 5। তো এই অঙ্কগুলো করার জন্য কিন্তু আমাদের একটি ধারাবাহিকতা মানতে হবে। প্রথমে প্রথম বন্ধনী, এরপরে দ্বিতীয় বন্ধনী, এরপরে তৃতীয় বন্ধনী। এখন বন্ধনীর ভিতরে যে কাজগুলো থাকবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেক্ষেত্রে আমরা গুণ ভাগের কাজ আগে করব, যোগ বিয়োগের কাজ
পরে করব। এবার আমরা প্রশ্নের অঙ্কগুলো অনুশীলন করব। 2 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা এবং একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? এখানে একটি কাপের মূল্য দেওয়া আছে। যদি একটি কাপের মূল্য 145 টাকা হয় সেক্ষেত্রে 20টি কাপের মূল্য অবশ্যই বেশি হবে। বেশি হলে গুণ করে আমরা উত্তর পেলাম 2900 টাকা। আমি কাপ কিনেছি 20টি, কিন্তু আমাদের যে 3920 টাকা দেওয়া আছে এখানে কিন্তু প্লেটের মূল্য দেওয়া আছে। তাহলে মোট দাম থেকে যদি আমরা 20টি কাপের দাম বাদ দিয়ে দিই, বাকি থাকলো 12টি প্লেটের দাম। অর্থাৎ বিয়োগ দিয়ে উত্তর পেলাম 12টি প্লেটের মূল্য 1020 টাকা। এখন 12টি প্লেটের দাম যদি 1020 টাকা হয়, একটি প্লেটের দাম অবশ্যই কম হবে। 12টির দাম 120 অর্থাৎ 1020, তাহলে একটির দাম কম হলে ভাগ করে উত্তর পেলাম 85 টাকা। তো এভাবে কম বেশি হিসাব করে কিন্তু তোমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারো। 3 নম্বর প্রশ্নটি এখন আমরা একটু করব। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায় এবং একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। তাহলে এখানে আসলে খাতা, পেন্সিল এবং জ্যামিতিক ত্রিকোণীর দাম আলাদা আলাদা দেওয়া আছে। আমরা কিনবো 4টি খাতা, 8টি পেন্সিল, 2টি জ্যামিতিক ত্রিকোণী। তাহলে দামগুলো আগে প্রথমে আমরা নির্ণয় করে নেব। একটি খাতা 18 টাকা, তাহলে 4টি খাতার দাম বেশি হবে, বেশি হলে গুণ। আবার একটি পেন্সিল 8 টাকা, তাহলে 8টি পেন্সিলের দামও বেশি হবে, বেশি হলে গুণ করে আমরা উত্তর বের করে নিচ্ছি। এভাবে 2টি জ্যামিতিক ত্রিকোণীর দামও বেশি হবে, বেশি হলে গুণ। তো এই যে জিনিসগুলো আমরা কিনলাম, সবগুলো জিনিসের দাম মোট করে আমরা মোট খরচের হিসাব পেলাম 186 টাকা। এবারে সে দোকানিকে টাকা দিল 500 টাকা। তো সে কত টাকা ফেরত পাবে? তাহলে ফেরত মানে বাকি টাকা, বাকি মানে বিয়োগ। তো বিয়োগ দিয়ে বাকি টাকা পেলাম 314 টাকা সে ফেরত পাবে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি করে নেব। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল, 588 টাকার মাছ কিনলেন। এখানে তিনি বাজার করলেন, তবে 1 কেজি চালের দাম 38 টাকা। এখন 1 কেজি চালের দাম 38 টাকা হলে 40 কেজি যেহেতু তিনি চাল কিনেছেন, 40 কেজি চালের দাম অবশ্যই বেশি হবে। তো বেশি হলে গুণ করে আমরা 40 কেজি চালের দাম নির্ণয় করে নিলাম। এবার চাল, সয়াবিন তেল, মাছের মোট দাম নির্ণয় করলাম। অর্থাৎ তার খরচ হলো 2373 টাকা। এখন তিনি দোকানদারকে কিন্তু 3000 টাকা দিলেন, অবশ্যই তিনি কিছু টাকা ফেরত পাবেন। তাহলে দোকানিকে যে 3000 টাকা দিলে সেখান থেকে তার খরচে যে 2373 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা তিনি ফেরত পাবেন। তো বাকি মানে বিয়োগ করে আমরা বাকি টাকা নির্ণয় করে নিলাম 627 টাকা। এবার 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4560 টাকা। একটি গরুর মূল্য কত? এখানে কিন্তু একটি ছাগলের মূল্য দেওয়া আছে। আমি ছাগল কিনেছি কটা? 3টি। তাহলে 3টির দাম অবশ্যই বেশি হলে গুণ করে আমরা 3টি ছাগলের দাম নির্ণয় করে নিলাম। তো এখানে আমাদের যে মোট দাম দেওয়া আছে 2টি গরু এবং 3টি ছাগলের মোট দাম থেকে আমরা 3টি ছাগলকে যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ 3টি ছাগলের মোট দাম যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি থাকবে 2টি গরুর মূল্য। তো 2টি গরুর মূল্য 31,400 টাকা। অর্থাৎ মোট দাম থেকে 3টি ছাগলের দাম বাদ, বাকি রইল 2টি গরুর দাম 31,400। 2টি গরুর দাম আমাদের নির্ণয় করতে হবে একটি গরুর মূল্য। অবশ্যই একটি গরুর মূল্য 2টি গরুর মূল্যের চেয়ে কম হবে, কম হলে ভাগ করে আমরা উত্তর পেলাম 15,700 টাকা। এবার 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনলো এবং মোট মূল্য 3 জনে সমানভাবে ভাগ করে দিল। প্রথমে আমরা আসলে যে জিনিসগুলো করলে সেগুলোর দামগুলো নির্ণয় করে নিই। তো এই অঙ্কগুলো একটু বড়, সেক্ষেত্রে প্রথমে আমরা আলাদা আলাদা জিনিসের দামগুলো
বের করে দেবো। এখানে একটি কলার দামই কিন্তু 10 টাকা নিচে দেওয়া আছে, তাহলে সে 6টি কলা কিনলো, 6টি কলার দাম বেশি, বেশি হলে গুণ করে আমরা উত্তর নির্ণয় করে নিব। আবার একটি কমলার দামও কিন্তু 12 টাকা দেওয়া আছে এবং একটি আমের দাম 25 টাকা দেওয়া আছে। 3টি কমলার দাম বেশি হবে, 9টি আমের দাম বেশি হবে। তো বেশি হলে গুণ, প্রত্যেকটি গুণ করে আমরা উত্তরগুলো নির্ণয় করে নিলাম। এখন এই যে কলা, কমলা এবং আমের মোট দাম নির্ণয় করব, যেহেতু এই মোট টাকাটাই কিন্তু 3 বন্ধু ভাগ করে দিবে। তো মোট দাম আসছে 321 টাকা। এখন 3 জনে যদি 321 টাকা দেয়, একজনের ভাগে কত পড়বে? যেহেতু এখানে বলা হচ্ছে প্রত্যেকে, মানে একজনকে কত টাকা করে দিতে হবে। একজনকে অবশ্যই কম দিবে, কম হলে ভাগ। তো ভাগ করে আমরা দেখলাম 160 টাকা, মানে একজনে 160 টাকা করে দিতে হবে। এবারে আমরা 7 নম্বর প্রশ্নটা একটু করব। 7 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। তিনি প্রতি মাসে 3,225 টাকা বাড়ি ভাড়া দেন এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তাহলে একজন ব্যক্তি বেতন পান, ওই বেতন থেকেই তিনি কিন্তু বাড়ি ভাড়া বা অন্যান্য খরচ চালান এবং খরচ যাওয়ার পর বাকি টাকাই কিন্তু আমরা জমা করি। এখন প্রথমে আমাদের নির্ণয় করতে হবে তিনি যে খরচগুলো করেন আসলে মোট কত টাকা খরচ করেন। বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিসের জন্য তিনি খরচ করেন মোট 8,075 টাকা। খরচটা আমরা যোগ করে নির্ণয় করে নিলাম। এখন তার বেতন হলো 8,765 টাকা এবং এর থেকেই তিনি 8,075 টাকা কিন্তু খরচ করে ফেলেন প্রতি মাসে। খরচ মানে বাদ, তো খরচ বাদ দিয়ে বাকি টাকা রইল 690 টাকা, যে টাকাটা তিনি জমা করেন, অর্থাৎ 1 মাসে জমা। এখন আমাদের নির্ণয় করতে হবে 8 মাসের জমা টাকা। 1 মাসে যদি 690 জমা করে, অবশ্যই 1 মাসে বেশি করবে, বেশি হলে গুণ করে আমরা উত্তর পেলাম 5,520 টাকা তিনি 8 মাসে জমা করতে পারবেন। এবার আমরা 8 নম্বর প্রশ্নটি করব। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। এখানে দুজন ব্যক্তি, ফরিদা এবং ফাতেমা, দুজনের মোট বেতন 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। বেশি পায় কে? ফাতেমা। মনে রাখতে হবে ফাতেমা কিন্তু টাকা বেশি পায়। এখন এই ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের আলাদা আলাদা টাকা আমাদের নির্ণয় করতে হবে। খেয়াল করো এখানে যে মোট টাকা 19,950, এটা কিন্তু দুজনের মোট টাকা। তো সেখান থেকে যদি আমরা যে ফাতেমা যে বেশি টাকা পাবে সেই বেশি টাকাটা যদি সরিয়ে ফেলি বা বাদ দিয়ে দিই, বাকি যে টাকা থাকবে সেটি কিন্তু সমান সমান পাবে। বাড়তি টাকা তো আমরা বাদ দিয়ে দিলাম। তো আমরা প্রথমে একটা কাজ করবো, মোট টাকা থেকে ফাতেমার বেশি টাকাটা বাদ দিয়ে দুজনের টাকাটা আমরা সমান সমান করবো। তাহলে যে বাদ দেওয়ার পর টাকাটা হলো 17,500 টাকা। এই 17,500 টাকা দুজনে সমান সমান পাবে। তাহলে সমান সমান যেহেতু পাবে, 2 দিয়ে ভাগ করে দিই। ভাগ করলে আমরা যে টাকাটা পাবো এটা পাবে ফরিদা, ফরিদাও পাবে, ফাতেমাও পাবে। তবে ফাতেমা আরো কিছু বাড়তি টাকা পাবে, যে বাড়তি টাকাটা এই টাকার সাথে যোগ করতে হবে। তাহলে যোগ করে পেলাম 11,200 টাকা। ফরিদা কিন্তু 8,750 টাকা, ফাতেমা 8,750 টাকা, সেম সেম পাবে, কিন্তু ফাতেমা 2,450 টাকা বেশি পাবে। যে বেশি টাকাটা আমরা যোগ করে উত্তর পেলাম 11,200 টাকা। এই প্রশ্ন অঙ্কগুলো তো অবশ্যই তোমরা উত্তর লিখবে, উত্তরগুলো লিখতে হবে। এবার আমরা 9 নম্বর প্রশ্নটি করব। রাজু এবং রনির একত্রে 690টি লিচু ছিল। তো এখানে দুজন ব্যক্তি রাজু রনি, দুজনেরই কিছু লিচু ছিল, মোট 690টি, কিন্তু রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। কার? রনির। অর্থাৎ কম পাবে কে? রনি। এই বিষয়টি খেয়াল রাখতে হবে, রনি কম পাবে। এখন দুজনের অর্থাৎ রাজু রনির প্রত্যেকের লিচুর সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা মোট যে লিচু আছে সেখান থেকে রনি যে কম লিচু পাবে সেটি বাদ দিয়ে দিব, কারণ বাদ দেওয়ার মানেই কিন্তু বাকি লিচুগুলো দুজনে সমান সমান পাবে। তো কম জিনিসগুলো বাদ দিয়ে দিলাম। এখন এই যে 604টি লিচু দুজনে সমান পাবে। এখন 2 দ্বারা ভাগ করে নেব, যেহেতু দুজনেই সমান পাবে। তাহলে রনি পাবে 302টি, অর্থাৎ ভাগ করে পেলাম 302, রনি পাবে 302টি। কিন্তু আমরা কিন্তু রনির কম লিচু বাদ দিয়ে দিয়েছিলাম।
রনি কম পাওয়া মানে এই লিচুগুলো কিন্তু রাজু বেশি পাবে, অর্থাৎ রাজু বেশি পাবে 86টি লিচু। তো 86টি যোগ করে রাজুর লিচু হলো 388টি। এই অঙ্কটি যোগ করার মানে হলো অনেকেই কম মনে করে ভাগ করে দিবে, কিন্তু বিয়োগ করে দিবে, অর্থাৎ কম মানে বিয়োগ, কিন্তু কম পাবে রনি। রনির ক্ষেত্রে হলে বিয়োগ করার বিষয়টি ছিল, যেহেতু এখানে আমরা প্রথমেই বিয়োগ দিয়ে দিয়েছি তাহলে রনির আর কম পাওয়ার বিষয় নেই, এখন দুজনেই সমান পাবে। তবে রাজু কিছুটা লিচু বেশি পাবে, যে লিচুগুলো আমরা বাদ দিয়েছিলাম মোট লিচু থেকে, ওই বাদ দেওয়া লিচুগুলোই রাজু বেশি পাবে, সেই লিচুগুলোই আমরা রাজুর লিচুর সাথে যোগ করে নিলাম। এবারে পরের প্রশ্নটি পড়ার জন্য এবার আমি 10 নম্বর প্রশ্নটি বলি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে মার বয়স হবে ছেলের বয়সের 3 গুণ। মা অবশ্যই ছেলের চেয়ে বড়, অর্থাৎ ছেলের যে বয়স হবে সেই বয়সের সাথে 3 দিয়ে গুণ করে আমরা মায়ের বয়স পাব। তাহলে তাদের প্রত্যেকের বয়স কত? এখন এই লাইনটি এখান থেকে সুন্দর করে আমরা তুলে নেব, এই যে মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ। বইয়ের লাইনটি কিন্তু আমরা সুন্দর করে তুলে অঙ্কটি করতে পারি। এই যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স কত হবে? অবশ্যই পুত্রের বয়সের 1 গুণ, যেহেতু পুত্রের বয়স তো সেমই থাকবে, তাহলে দুজনের বয়সকে যদি আমরা যোগ করি, এই যে মায়ের বয়স পুত্রের বয়সের সমষ্টি হবে 4 গুণ। এখন একটি বিষয় করতে হবে, এই যে পুত্রের বয়সের 4 গুণটা আমরা এই পাশ থেকে এই পাশে লিখে নিলাম, পুত্রের বয়স গুণ 4, এই যে 4 গুণ 4 দ্বারা গুণ করে নিলাম, আর সমষ্টিকে এই পাশে লিখে নিলাম 60 বছর, দুজনের বয়স মিলে কিন্তু 60। এবারে এই যে 4 গুণ আকারে সমানের এই পাশে গেলে হবে ভাগ, তো ভাগ করে উত্তর পেলাম 15, তার মানে পুত্রের বয়স হলো 15। এখন পুত্রের বয়স যদি 15 হয়, মায়ের বয়স কিন্তু 3 গুণ, তা 3 দিয়ে গুণ করে আমরা মায়ের বয়স নির্ণয় করে নিলাম 45 বছর। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভাজক 78 ভাগফল 25 ভাগশেষ হলো ভাজকের 1/3, তাহলে ভাজ্য কত? ভাজ্য নির্ণয়ের একটি সূত্র আছে, তবে এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমরা প্রথমে সাজিয়ে নিব। ভাজক 78 ভাগফল 25 এবং ভাগশেষ কিন্তু 1/3, মানে ভাজককে 3 দিয়ে ভাগ। এই যে ভাজক 78কে 3 দিয়ে ভাগ করে উত্তর পেলাম 26। এবার আমরা যে ভাজ্যের সূত্রটি জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তো সূত্রটি লিখে আমরা গুণ করে যোগ করে উত্তরটি পেতে পারি, অর্থাৎ ভাজকের সাথে ভাগফলকে গুণ করে ভাগশেষকে যোগ করেই ভাজ্য নির্ণয় হলো 1976। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভাজ্য 8903 ভাজক 87 ভাগশেষ 29, তাহলে ভাগফল কত? এখন ভাগফল নির্ণয়ের একটি সূত্র আছে, সূত্রগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মুখস্থই রাখতে হয়। ভাগফল হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ এবং একটি ব্রেকেট দিতে হবে, অর্থাৎ প্রথম বন্ধনী দিতে হবে। বিয়োগকে আগে করে ভাগ ভাজক, তো বিয়োগ করে আমরা উত্তর পেলাম 8874, ভাজক হলো 87, ভাগ করে উত্তর পেলাম 12, অর্থাৎ ভাগফল হলো 12। এবার 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? তো আমরা জানি 7 দিন মানে কিন্তু 1 সপ্তাহ, অর্থাৎ 7 দিনে তৈরি হওয়া মানে 1 সপ্তাহে তৈরি হওয়া। তো 1 সপ্তাহে যদি 2520টি সাইকেল তৈরি হয়, 3 সপ্তাহে অবশ্যই বেশি সাইকেল তৈরি হবে, বেশি হলে গুণ, তো গুণ করে আমরা উত্তরটি পেলাম 7560টি সাইকেল তৈরি হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, তাহলে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? এখানে টাকা নির্ণয় করার কথা বলা হচ্ছে। তাহলে প্রথমে আমরা 3টি খাতার দাম লিখে নিলাম 72 টাকা, সে 72 টাকা দিয়ে কিন্তু 3টে খাতা কিনলো, তাহলে একটি খাতার দাম কত? কম হলে ভাগ করে আমরা একটি খাতার দাম পেলাম 24 টাকা, অর্থাৎ একটি খাতার দাম 24 টাকা, তাহলে আমাকে 12টি খাতা কিনতে বেশি টাকা দিতে হবে, বেশি টাকা দিলেই কিন্তু বেশি মানে গুণ করে আমরা উত্তর পেলাম 288 টাকা দিতে হবে। এবার 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যদি 8 কেজি পোলাওয়ের চালের দাম 960 টাকা হয়,
তাহলে 4,800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? কেজি। তো কেজিকে খাতার ডান পাশে লিখে নিলাম। 960 টাকা দিয়েই পাওয়া যাচ্ছে 8 কেজি। তাহলে 1 কেজি অর্থাৎ 1 টাকা দিয়ে কতটুকু পাওয়া যাবে? এগুলোকে বলা হয় ঐকিক নিয়ম, অর্থাৎ মাঝখানে এই 1 কে আনে অঙ্ক করাই হলো ঐকিক নিয়মের অঙ্ক। কারণ এখানে কিন্তু 3টি সংখ্যা, একটা হলো 960, একটা হলো 8, একটি হলো 4,800। তো এখানে গুণ ভাগের কিন্তু করার ক্ষেত্রে আমরা 2টি সংখ্যা হলে গুণ বা ভাগ করে ফেলতাম, কিন্তু এখানে 3টি সংখ্যা, 960, একটি হলো 8 আর একটা হলো 4,800। তো সেক্ষেত্রে ঐকিক নিয়মে আমাদের অঙ্ক করতে হবে, মাঝখানে একটি 1 আনতে হবে। অর্থাৎ 960 টাকা দিয়ে পাওয়া যায় 8 কেজি চাল। 1 টাকা দিয়ে অবশ্যই কম পাওয়া যাবে, কম হলে ভাগ। এই ভাগটি আমরা এভাবে করব, এই 960 কে আমরা নিচে লিখে নিব, 8 কে উপরে। এবার 4,800 টাকা দিয়ে পাওয়া যাবে একটু বেশি, 4,800 টাকা দিয়ে বেশি পাওয়া গেলে বেশি হলে গুণটা আমরা উপরে লিখবো, অর্থাৎ গুণ 4,800। এবার এই অঙ্কটা আমরা গুণ ভাগ না করে আমরা কাটাকাটি কিংবা অনেক ক্ষেত্রে কাটাকাটি বলা চলে। তো এক্ষেত্রে আমরা এটা কিভাবে করলাম, প্রথমে 8 দিয়ে 960 কে ভাগ করব। এই যে 8-এর নামাতে করবো 8 একে 8, আবার 8 12 96, এবং এই শূন্যটাই কিন্তু পাশে বসালাম। অর্থাৎ 8-এর নামাতা দুজনের জন্যই করলাম, অর্থাৎ 2টি সংখ্যার জন্য করলাম। এবার নিচে হলো 120, উপরে হলো 4,800। এই শূন্য কাটা যাবে, এবং 12 দিয়ে যদি ভাগ করি 12 4-এ, অর্থাৎ 4 12 48, এবং এই যে আর কি শূন্য সেটি বসিয়ে নিলাম, অর্থাৎ 40 কেজি, মানে 40 কেজি চাল পাওয়া যাবে। সর্বশেষ অঙ্কটিতে বলা হচ্ছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। এখন 100 কিলোমিটার যাওয়ার জন্য তার কত লিটার পেট্রোল লাগবে? লিটার পেট্রোল বের করতে হবে। তো লিটার পেট্রোলটা আমরা খাতার ডান পাশে নিলাম। 300 কিলোমিটার যেতেই কিন্তু তার 12 লিটার লাগছে, তাহলে 1 কিলোমিটার যেতে কম লাগবে, কম হলে ভাগটা আমরা এভাবে লিখবো, 300 কে নিচে, অর্থাৎ এই পাশের সংখ্যাটিকে নিচে এবং এই পাশের সংখ্যাটিকে উপরে। এবারে 100 কিলোমিটারের জন্য কিন্তু আর একটু বেশি লাগবে, বেশি হলে গুণটা অবশ্যই মনে রাখবে উপরে করতে হবে। তো গুণ দিয়ে লিখে নিলাম। 100 দিয়ে যদি আমরা 300 কে ভাগ করি 3 100 300, তো যাকে ভাগ করি সে পাশে 3 কে লিখে নিলাম। 3 দিয়ে এবার 12 কে যদি ভাগ করি 3 4-এ 12, অর্থাৎ 4 লিটার পেট্রোল লাগবে। তো খুব সহজে আমরা কিন্তু আজকে ভাগের প্রক্রিয়াগুলো শিখলাম, কিভাবে কাটাকাটি করে, কিন্তু অর্থাৎ এখানে কিন্তু আমরা এই অঙ্কটিতে আমরা গুণ ভাগ 2টির কাজই করলাম। তো এভাবে তোমরা প্রশ্নের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারো। আশা করি এই অধ্যায়ের প্রশ্নের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।